প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো চোখের ছানি ও তার আধুনিক চিকিৎসা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এ বিষয়েরই একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার এম নজরুল ইসলাম ১৯৫৭ সালে মার্চে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ আই হসপিটাল এর অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু চোখের ছানি ও তার আধুনিক চিকিৎসা, আমি শুরুতেই জানতে চাইবো যে চোখের ছানি বলতে আমরা আসলে কি বুঝি? অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে চোখের ছানি বাংলাদেশে অন্ধত্বের ১ নম্বর কারণ। ছানিটা কি? অনেকে মনে করে চোখের পর্দা। কিছুটা ঠিকই, যে চোখের ভেতরে যে লেন্সটা থাকে, যেটা ন্যাচারালি আল্লাহ তাআলা আমাদেরকে যে চোখের ভেতরে লেন্সটা দিয়েছেন, এই লেন্স যদি কোনো কারণে, যে কোনো কারণে হোক না কেন, ঘোলা হয়ে যায়, তাহলে উনি ভালো দেখতে পারেন না। আচ্ছা, এই যে রোগটা, এটা একটা চোখের ছানি। আচ্ছা স্যার, এটা তো গেল চোখের ছানি কি আমরা জানলাম। একটু জানতে চাইবো যে চোখের ছানির পেছনে কারণগুলো কি? আপনি বলেছেন বিভিন্ন কারণে হতে পারে, কারণগুলো একটু জানতে চাইবো। অনেক ধন্যবাদ। প্রথম বলবো বয়সজনিত ছানি। আচ্ছা, আপনি জানেন যে একটা মানুষ যখন বয়স হয়ে যায় তখন তার চুল পাকে, দাঁত ক্ষয় হয়ে যায়, নানা রকম সমস্যা হয়। ঠিক চোখের ভেতরেও এই ছানিটা পড়ে। আচ্ছা, সুতরাং এই যে ছানিটা বয়সের কারণে পড়ে, এটাই কিন্তু ম্যাক্সিমাম বলা যেতে পারে যে ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগ হলো এই বয়সজনিত বার্ধক্যজনিত কারণ এর চোখের ছানি। এটা হলো ১ নম্বর ম্যাক্সিমাম। আর এছাড়াও চোখের ছানি নানা কারণে হতে পারে। যেমন ধরুন, একটি শিশু খেলা করছে, তার চোখে আঘাত লাগলো, আঘাতের কিছুদিন পরে তার চোখে ছানি পড়ে যেতে পারে। আচ্ছা, একটি বয়স্ক লোক খেলা করছেন, উনি একটা টেনিস খেলছেন, টেনিসের বলটা চোখে লেগে গেল, ওনার কিছুদিন পরে চোখে ছানি হয়ে গেল। বা সিম্পলি মারামারি করছে বন্ধু বান্ধবের মধ্যে, একটা ঘুষি লেগে চোখের মধ্যে লেগেছে, এটা কিছুদিন পরে ছানি হতে পারে। এই যে বিষয়টা আমরা বললাম, এটা হলো আঘাতজনিত ছানি। এটা কিন্তু হয় আমাদের দেশে, প্রায় আমরা পাই। আচ্ছা, আরেকটা ছানি রয়েছে যেটাকে বলা হয় জটিল ছানি বা কমপ্লিকেটেড ক্যাটারাক্ট। এটা কি? চোখের ভেতরে যদি কোনো কারণে ইউভেইটিস হয় বা কোনো ইনফেকশন হয়, তাহলে কিন্তু চোখের লেন্স ঘোলা হয়ে যায়। আচ্ছা, আমরা বলছি জটিল ছানি। আরেকটা ছানি আমি অবশ্যই বলবো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার কান্ট্রি অলসো, সেটা হলো ডায়াবেটিক ছানি। সেটা হলো যাদের ডায়াবেটিস রয়েছে, বিশেষ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যাদের রয়েছে, দীর্ঘদিন ধরে আছে, তাদের কিন্তু এই লেন্সের ঘোলা হওয়াটা একটু দ্রুত হয়। আচ্ছা, এবং আমরা বিভিন্ন স্ট্যাটিক্স দেখেছি, বিভিন্ন সমীক্ষায় দেখেছি যে যাদের ডায়াবেটিস নেই তাদের থেকে যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের ছানির সংখ্যা ৬ গুণ বেশি। আচ্ছা, এবং তাদের যে কোনো বয়সে ছানি হতে পারে। আচ্ছা, যেমন আমরা আগেই বলেছি বার্ধক্যজনিত ছানি, এটা সাধারণত ৬৫ বছর বয়সের পরে হয়। কিন্তু ডায়াবেটিস থাকলে বয়স কোনো ব্যাপার না। আচ্ছা, যার বয়স ৩০ বছর, ওনার ডায়াবেটিস হয়েছে, ওনার চোখে ছানি পড়ে যেতে পারে তখনই। ৪০ বছরে, ৫০ বছরে, কোনো বয়সের কোনো ব্যাপার নেই। ইভেন যারা জুভেনাইল ডায়াবেটিস, যাদের অল্প বয়সে ডায়াবেটিস হয়, তাদের কিন্তু ছানিটা দ্রুত পড়ে যেতে পারে। সো ডায়াবেটিস এবং এরকম থাইরয়েড হরমোন বা প্যারাথাইরয়েড হরমোন, এ ধরনের অভাবে কিন্তু অনেক সময় ছানি পড়তে পারে। আচ্ছা স্যার, ছানির যে লক্ষণগুলো সেগুলো কি? একজন রোগী কখন বুঝবে যে আলোচনা আমরা বলেছি কিছুটা, যে দেখতে ঝাপসা হয়ে যাবে দেখবে। এবং সাধারণত বয়সজনিত যে ছানিটা, এটা কিন্তু খুব ধীরে ধীরে মানুষ কম দেখেন। অর্থাৎ একজন মানুষ ছানি পড়লেই সঙ্গে সঙ্গে কম দেখেন না। উনি ২ বছর, ৩ বছর, ৪ বছর পরে উনি বুঝতে পারেন যে আমার চোখে কোনো সমস্যা হচ্ছে, আমার কম দেখছি কেন, আমি সবকিছু ঘোলা দেখছি কেন, একটা পরিষ্কার দেখছি না, আগে যেরকম দেখতাম সেরকম হচ্ছে না কেন। এইটাই স্বাভাবিক। অর্থাৎ স্লোলি তার দেখাটা কমে যায়। আমরা বলি গ্র্যাজুয়াল ডিমনেস অফ ভিশন, এটা একটা। কিন্তু কারো চোখে আঘাত লাগলো বা ডায়াবেটিস হলে এটা খুব দ্রুত ছানি পড়ে যায়, কয়েক মাসের মধ্যে পড়ে যেতে পারে, কয়েক দিনের মধ্যে পড়ে যেতে পারে। এটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। আচ্ছা, সেক্ষেত্রে যদি আঘাতজনিত কারণ হয়, সেক্ষেত্রে দ্রুত সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই অবশ্যই। এবং সেক্ষেত্রে পেশেন্টরা তাড়াতাড়ি চলে আসে। আচ্ছা, ছানি হলে বরঞ্চ মানুষ মনে করেন যে পাকতে পাকতে যখন একদম দেখবো না তখন কি অপারেশন করব। এবং আনফরচুনেটলি আমাদের অনেক রোগী আসেন যে ওই কথা চিন্তা করে বসে থাকেন, কিন্তু দেখা যায় অনেক জটিলতা হয়ে গেছে, তখন তারা আসেন। এটা হয়তো আমরা চিকিৎসার ক্ষেত্রে বলতে পারবো যে চিকিৎসাটা যথেষ্ট
আগে করা উচিত। আচ্ছা, যখনই শুরু হচ্ছে সমস্যা তখনই শরণাপন্ন হতে হবে। এক্স্যাক্টলি, করা উচিত। স্যার একটু জানতে চাইবো যে যেহেতু আধুনিক চিকিৎসা নিয়ে আমরা আজকে কথা বলবো, আধুনিক চিকিৎসা বলতে আমরা আসলে কি বুঝি? আমি বলি আধুনিকের আগে যেটা বলি যে চোখের ছানির চিকিৎসা একটাই, সেটা সার্জিক্যাল ট্রিটমেন্ট। আচ্ছা আচ্ছা, এর কোনো মেডিকেল ট্রিটমেন্ট নেই। কোনো লেজার দিয়ে বা কোনো ওষুধ দিয়ে বা চশমা দিয়ে আমি ছানির চিকিৎসা করবো তা কিন্তু নেই। এটার চিকিৎসা একটাই, সেটা হলো চোখের ছানির অপারেশন। কি অপারেশন করা হয়? অপারেশনটা চোখের ভেতরে যে লেন্সটা আমরা বলেছি যে লেন্সটা ঘোলা হয়ে গেছে, সেই লেন্সটা বের করতে হবে। বের করে ওই একই জায়গায় আল্লাহ তাআলা যেখানে জায়গাটা আমাদের তৈরি করেছিল সেই জায়গাতে একটা লেন্স ইমপ্ল্যান্ট করে দিচ্ছি। সেটা আর্টিফিশিয়াল একটা লেন্স। এটা হলো অপারেশন। আচ্ছা, এখন যেটা প্রশ্ন আপনি করেছেন যে আধুনিক চিকিৎসা, জি রাইট। আমরা কিছুদিন আগ পর্যন্ত চোখের পাশে এই লেন্সের সাইজ প্রায় 8-9 মিলিমিটার। চোখের পাশে আমরা 8-9 মিলিমিটার ইনসিশন দিয়ে কেটে লেন্সটাকে বের করতাম, তারপরে ওখানে একটা লেন্স বসিয়ে দিতাম, ওয়াশ করার পরে ও সেলাই করে দিতাম। এটা কিছুদিন আগে ছিল, ধরেন আজকে থেকে 15-20 বছর পরে আমরা করেছি। তো এই পদ্ধতিকে বলা হতো ইসিসি, এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন। তারপরে আসলো ফ্যাকো ইমালসিফিকেশন, ফ্যাকো সার্জারি, যেটা আমরা প্রায় 25 বছর আগে বাংলাদেশে শুরু করেছি। তো এই অপারেশনটা কি? এটা হলো আমরা অত বড় ইনসিশন দিব না, আমরা চোখের পাশে 2 মিলিমিটার 2 থেকে 3 মিলিমিটার একটা ইনসিশন দিব, এবং এটাকে বলে টানেল ইনসিশন। অর্থাৎ ইনসিশনটা এরকম হবে না, এটা টানেলের মতো হবে, এটা টানেলের মতো। সো যখন অপারেশনটা হয়ে গেল, আমরা ওই ছিদ্রের ভেতর দিয়েই চোখের ভেতরে লেন্সটাকে ফ্যাকো ইমালসিফিকেশন মেশিনের সাহায্যে ওটাকে 2 ভাগ করব, 4 ভাগ করব, এমালসিফাই করব, গলিয়ে ফেলবো, তারপরে ওটাকে ওয়াশ করে বের করে নিয়ে আসবো। এরপরে ওই 2 মিলিমিটারের মধ্য দিয়ে আমরা একটা ফোল্ডিং লেন্স, ভাঁজ করা যায় এরকম একটি লেন্স আমরা এখানে ভেতরে ইমপ্ল্যান্ট করব, এবং জায়গা মতো ইমপ্ল্যান্ট হয়ে যাবে। আর কোনো সেলাইয়ের প্রয়োজন নাই, পেশেন্টকে খালি চোখে চলে আসবেন। এখন তো আপনি জানেন এখন আমরা কিন্তু ইনজেকশনও দিই না, আমরা চোখে ড্রপ দিয়ে অবশ করে দিই চোখটাকে, ইনজেকশন দেই না। অপারেশন হয়ে গেলে উনি খালি চোখে বাড়ি চলে যাবেন, আধা ঘন্টার মধ্যে বাড়ি চলে যাচ্ছেন। এই হলো আধুনিক চিকিৎসা, ফ্যাকো সার্জারি। রোগীর ভোগান্তি অনেকটা কমে এসেছে। অবশ্যই রোগীর ভোগান্তি কমে এসেছে, এবং এটা এই যুগের একটা অপারেশন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা অপারেশন যেটা বাংলাদেশে হচ্ছে। তবে আমার মনে হয় এই কথাটা এখানে বলা সঙ্গত যে আধুনিক বলতে আরো একটা অপারেশন আছে, সেটা হলো লেজার ক্যাটারাক্ট সার্জারি। সেটাও কি হচ্ছে বাংলাদেশে? অবশ্যই হচ্ছে, আমরাই করছি গত 3 বছর যাবত আমি বাংলাদেশ আই হসপিটালে এই অপারেশনটা করছি। সেটা হলো লেজার ক্যাটারাক্ট সার্জারি। এটা কি জিনিস? এটা হলো আসলে ফ্যাকো সার্জারির মতোই, কিন্তু কয়েকটি স্টেপ আমরা লেজারের সাহায্যে করি। আমি যদি আরেকটু ডিটেলস বলি, যে আমরা যখন একটা অপারেশন করি তখন একটা ইনসিশন, আমরা বলেছি একটা নাইফ দিয়ে ইনসিশন দিব। চোখের ভেতরে যে ছানিটা যেটা রয়েছে, যে লেন্স, তার সামনে একটা গোল করে আমরা একটা অংশ কেটে নিয়ে আসি, আমরা বলি ক্যাপসুলোরেক্সিস। তারপরে এই বড় যে ছানিটা 10-9 মিলিমিটার, এটাকে 2 ভাগ করি, 4 ভাগ করি, 6 ভাগ করি, 8 ভাগ করি, তারপরে ওয়াশ করে নিয়ে আসি, লেন্স দিই, রাইট। এখন আমরা লেজারে কি করি? তাহলে লেজারে এই যে ইনসিশনটা দিচ্ছি, এটা লেজার করে দিচ্ছে। এই যে ভেতরে গোল করে কাটছি, এটা আমি হাতে করলে কখনোই গোটা গোল হবে না, কিছু না একটু এদিক ওদিক হবে। সাইজ আমি বলতে চাই যে আমি 5.5 মিলিমিটার করব, কিন্তু কখনোই হবে না। কিন্তু লেজারে করলে এক্স্যাক্টলি 5.5 হবে, পারফেকশনটা আরো বেশি হচ্ছে 100%। আমি এক কথায় বলবো যে নিখুঁত অপারেশনের জন্য লেজার ইম্পর্টেন্ট। এবং সেটা আমাদের দেশে এখন হচ্ছে, আমরাই করছি, এবং আমরা দেখেছি যারা লেজারে অপারেশন করেন এই সমস্ত পেশেন্টরাই অত্যন্ত হ্যাপি। তারা দেখেন চোখেও ভালো দেখেন, কোয়ালিটি অনেক ভালো হয়, সেন্ট্রেশন ভালো হয়, অনেক ভালো হয়। তো এই সুযোগটা বাংলাদেশে আছে, যাদের ক্যাপাসিটি আছে তারা অবশ্যই লেজারে করছেন এবং ভালো রেজাল্ট পাচ্ছেন। স্যার এই ক্ষেত্রে ব্যয়বহুল কি খুব বেশি? অবশ্যই অনেক ব্যয়বহুল, কারণ এই একটি মেশিন কোটি কোটি টাকা একটা মেশিনের দাম, যেটা আমরা বাংলাদেশ আই হসপিটালে আছে এটা ঠিকই, কিন্তু সবাইকে আমরা এই সার্ভিসটা দিতে পারি না, কারণ এটা এক্সপেন্সিভ অনেক, এর রানিং কস্ট অনেক বেশি। সেজন্য প্রায় $1,000 কাছাকাছি আসলে বিদেশে নেওয়া হয়, কিন্তু আমাদের দেশে আরও অনেক কম টাকায় আমরা এটা করে থাকি। তো যাদের ক্যাপাসিটি আছে তাদেরকে বিদেশে না গিয়ে আমাদের দেশে এই সার্ভিসটা নেওয়ার জন্য আমরা পরামর্শ দিই। স্যার খুবই আশার কথা, এবং খুব ভালো লাগলো শুনে যে বাংলাদেশও এখন এত ভালো কিছু করছে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম চোখের ছানির আধুনিক চিকিৎসা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনাদের উপকারে আসবে।
আজকে আমরা দেখাবো যে আমরা যেটা বলেছিলাম যে বেসিক প্রোগ্রামের যে সেকেন্ড পার্টটা, ফার্স্ট পার্টটা আমরা দেখেছিলাম গত দিনে যে আপনি ফার্স্ট এক্সারসাইজ কোনটা দিয়ে করবেন, শুরু করবেন চেস্ট অ্যান্ড ল্যাটসটাকে ডিফাইন করার জন্য। তো আজকে আমরা দেখাবো সেকেন্ড পার্টটা। গতদিন আমরা দেখেছিলাম হচ্ছে ফ্ল্যাট বেস মানে ওভারঅল ইয়ের জন্য, বেঞ্চের জন্য। আর আজকে যে জিনিসটা আমরা দেখাবো সেটা হচ্ছে আপার পেক্স। এখন একটা জিনিস খেয়াল করবেন যে কেন আমরা ফ্ল্যাট থেকে আপার পেক্সের দিকে চলে আসছি উইথ দ্য আইসোলেশন মুভমেন্টস, কারণ ওভারঅল পেক্সের চেয়ে আপনার আপার পেক্সটা সাইজে একটু ছোটো হয়। এখন ছোটো মাসলটাকে আমরা ট্রিকি ওয়েতে আমরা যে জিনিসটা করবো আইসোলেশন মুভমেন্টে নিয়ে যাব, যাতে যে জিনিসটা হচ্ছে যে ম্যাস বিল্ড তো হলোই, এর সাথে যেটা হবে চেস্টটাকে আমরা ডিফাইন করবো। কারণ একটা জিনিস খেয়াল করবেন, আপার পেক্স যত বেশি ভিজিবল হবে চেস্টটাকে তত বেশি ডিফাইন মনে হবে। চেস্টটা বড় হলে কিন্তু আপনার চেস্টটাকে ডিফাইন মনে হবে না, কিন্তু আপনি যদি কাজ থাকে, যদি ডেফিনেশনটা থাকে, তখনই চেস্টটা কিন্তু ভিজিবিলিটিটা ভালো আসবে। এখন আমরা দেখাচ্ছি যে কীভাবে এক্সারসাইজটা করবে। এটা করতে গেলে যে জিনিসটা করতে হবে, আপনি হেল্প নেবেন কেবলসের। যদি কোনো জিমে অথবা বাসায় যদি আপনার কেবলসের অ্যাক্সেসিবিলিটি না থাকে, তাহলে যে জিনিসটা করবেন আপনি ডাম্বেলটাকে ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, যেটা বেঞ্চ প্রেসের জন্য যে ডাম্বেলটা আপনি ইউজ করেছিলেন তার চেয়ে কম ওয়েটটা নেবেন, কারণ এই মুভমেন্টটাকে আমরা বলি ফ্লাই মুভমেন্ট। এখন দেখুন কীভাবে আমরা ইনক্লাইন ফ্লাই উইথ দ্য কেবলস আমরা করছি। ওকে, রেডি? ওকে, ইনক্লাইন অবস্থায় যাবে। এবং ইনক্লাইনের যে মোশনটা আমরা কিন্তু আগেও আমরা বলেছিলাম যে এই অবস্থা থেকে যখন আসবে তখন নাক বরাবর হাতটা রাখার চেষ্টা করবে। যদি নাকের নিচে নিয়ে যায় তাহলে শোল্ডারে একটা স্ট্রেস পড়বে, তখন ইনজুরি হওয়ার চান্সটা থাকে। আর যদি নাক বরাবর রাখে তাহলে সরাসরি আইসোলেশন ওয়েতে আপনার আপার পেক্সে গিয়েই প্রেশারটা পড়বে। ওকে, এখন ঠিক এই পজিশন থেকে যে জিনিসটা করবে সে চিন আপটা করবে, ইটস এ রিভার্স গ্রিপ চিন আপ। রিভার্স গ্রিপ চিন আপের একটা রিজনটা হচ্ছে এই, যখন আপনি নর্মাল চিন আপটা মারছেন তখন মাসলটা একভাবে কাজ হচ্ছে, ইটস এ ভ্যারিয়েশন, মানে আমরা যেটা বলি মাসলটাকে আমরা শক দিচ্ছি। রিজনটা হচ্ছে আমরা শর্টকাট ওয়েতে প্রত্যেকটা মাসলটাকে ডেভেলপ করতে চাচ্ছি, এই জন্য মাসলটা যাতে ইউজড আপ না হয়ে যায়, মাসলটাকে টায়ার্ড করাটাই হচ্ছে মেন মোটো। ওকে, এইখানে আমরা এটা আগে বলেছিলাম যখন আপনি ওয়েট ট্রেনিং করছেন, ওয়েট জিনিসটা আপনি নেবেন একটু বেশি করে, মানে হেভি ওয়েটস। আর যখন আপনি বডি রেজিস্ট্যান্স এটা করছেন তখন কিন্তু আপনার লো ওয়েট। কিন্তু এইখানে যে জিনিসটা হবে অপোজিট, যখন আপনি কেবলসটা যখন আপনি ইউজ করবেন তখন জিনিসটা হবে মডারেট ওয়েট। আর যখন আপনি বডি ওয়েট এক্সারসাইজটা করছেন মানে রিভার্স গ্রিপ চিন আপ, তখন আপনি করবেন রেপিটেশনটা করে দেবেন, বাড়িয়ে দেবেন যাতে ডেফিনেশনটার জন্য। কিন্তু কেউ যদি কেবলস ইউজ না করেন, যদি আপনারা ডাম্বেল করেন, তাহলে ট্রাই করবেন যে ডাম্বেলও হেভি ওয়েটটাকে হ্যান্ডেল করার জন্য। খেয়াল করবেন এটা কিন্তু বেসিক্যালি এই সেকেন্ড এক্সারসাইজটা ইজ এ মোর অফ ডেফিনেশন একটা মুভমেন্ট, এটা ম্যাস বিল্ডিং না। ম্যাস বিল্ডিংয়ের জন্য শুধু আমরা প্রথম দিন যে এক্সারসাইজটা করেছিলাম সেটাকে আমরা ম্যাস বিল্ডিং ধরবো, আর এটাকে ধরবো আমরা ডেফিনেশন মুভমেন্ট। তো দ্যাটস দ্য সেকেন্ড থিং যেটা আমরা করলাম। এরপরের দিন আমরা দেখাবো যে থার্ড পার্টটা কীভাবে করতে হয়। 3টে এক্সারসাইজের মাধ্যমে আপনি পুরো চেস্ট অ্যান্ড ল্যাটস জায়গাটাকে আপনি পুরো ম্যাসিভ এবং ডিফাইন করতে পারবেন খুব সহজে এবং খুব অল্প টাইমের ভিতরে। প্রিয় দর্শক, চলছে রমজান মাস, আপনার ইফতারের তালিকাটি কেমন হওয়া উচিত? চলুন এ সম্পর্কে জেনে নিই একজন পুষ্টিবিদের কাছ থেকে। দর্শক, সুস্থভাবে রোজা সম্পন্ন করা কিন্তু আমাদের সকলেরই কাম্য। সংযমের এই মাসে কিন্তু পুষ্টির দিক থেকেও অনেক বেশি সংযম থাকা উচিত। 3টি বার খেয়ে আমরা সাধারণত এই পুরো রোজাটা পালন করে থাকি, এবং এই 3টি খাবারের মধ্যে রয়েছে ইফতার, রাতের খাবার এবং ভোর রাতের খাবার। সারাদিনের পুষ্টি চাহিদাকে যথাযথ বরাদ্দ করতে হয় এই 3টি খাবারের মাধ্যমে। কিন্তু অনেকেই আমরা অনেক ভুল খাওয়ার অভ্যাসের কারণে পুরো রোজায় দেখা যায় অনেকেই অসুস্থ হয়ে যেতে, অথবা রোজার পরবর্তীতে অনেকেই দেখা যায় যে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাচ্ছে বা ওজন বেড়ে যাচ্ছে। সংযমের এই মাসে কিন্তু পুষ্টির সংযম অনেক বেশি জরুরি। কিভাবে আপনি স্বাস্থ্য ভালো রাখতে পারবেন সেটাই হচ্ছে বিষয়। এক্ষেত্রে ইফতারের বিষয়টাকে আমি আজকে তুলে ধরতে চাচ্ছি, কারণ ইফতার কিন্তু আমাদের প্রথম খাবার। অর্থাৎ রোজায় আমরা যখন ভোর রাতে লাস্ট খেয়ে ঘুমিয়ে পড়ি এবং 10 থেকে 12 ঘন্টা ফাস্টিংয়ের পর প্রথম খাবার হিসেবে কিন্তু আমরা ইফতারকেই খেয়ে থাকি। এই ইফতারের নির্দিষ্ট সময়ে খাওয়া হয় বলে প্রথমেই কিন্তু আমরা তরল দিয়ে ইফতারটি শুরু করি। সবচেয়ে বেস্ট হচ্ছে পানি মুখে দিয়ে রোজা ভাঙা, এবং তারপরে যে তরলটা সেটা আপনারা খুব সাবধানে খাবেন। অনেকেই দেখা যায় বাজারে কমার্শিয়াল বা প্যাকেটজাত জুস বা কমার্শিয়াল বেভারেজকে বেছে নিতে, যেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই অপকারী। বিশেষ করে তার রং। সবচেয়ে ভালো হয় হচ্ছে আমাদের দেশীয় তাজা ফলের রস
বা ডাবের পানি বা আখের গুড়ের শরবত, যেমন বেলের শরবত আপনি খেতে পারেন, লেবুর শরবত খেতে পারেন, আখের গুড়ের রসের সাথে লেবু মিক্স করে খেতে পারেন। সুতরাং ঘরে যা আছে, এমনকি অনেককেই কিন্তু আমি বলি তোকমা বা ইসুবগুলের শরবত দিয়ে আপনারা এই ইফতারটা প্রথম শুরু করতে পারেন। খাবারে যাতে অনেক ভাজা পোড়া না থাকে সেই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবেন। তবে ট্রেডিশন বলে একটি কথা, তাই আমি আমার সবাইকে বলি যে ঠিক আছে, যেদিন আপনারা পেঁয়াজু খাচ্ছেন সেদিন চেষ্টা করবেন বেগুনি না খেতে, বা যেদিন বেগুনি খাচ্ছেন সেদিন পেঁয়াজু না খেতে, কেননা একই সাথে অনেক বেশি ভাজা পোড়া খেলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর ট্রেডিশন রক্ষা করার ক্ষেত্রে যদি সবই আপনার বাড়িতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পরিমাণের দিকটা বিশেষভাবে খেয়াল রাখবেন। সবচেয়ে ভালো খাবার হিসেবে রোজায় আমি রিকমেন্ড করে থাকি চিড়া এবং দই, অর্থাৎ প্রথম তরল খাবারটির পরে একটি ঠান্ডা খাবার খেলে যেটা খুব ইজিলি ডাইজেস্টেবল এবং আপনার অ্যাসিডিটি বা গ্যাসকে প্রিভেনশন করবে, সেই খাবারগুলো হচ্ছে সবচেয়ে বেশি ভালো। এবং চিড়া, দই ও কলা এই ক্ষেত্রে জুড়ি নেই। সবাইকেই ইফতারে একটি খেজুর আমি সবসময় বলে থাকি রাখতে, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট যারা ইনসুলিন নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই ইফতারিতে একটি খেজুর খেতে ভুলবেন না। এছাড়া ডিমের সাদা অংশ বা ডিমের যে কোনো প্রিপারেশন আপনার সারাদিনের প্রোটিনের চাহিদা মেটাতে সাহায্য করে, তাই ডিম দিয়ে তৈরি নুডলস বা ডিমের স্যান্ডউইচ খেলে কিন্তু মোটামুটি কার্বোহাইড্রেট এবং প্রোটিনের সেই চাহিদাটা পূরণ করা সম্ভব। যাদের বাসায় ওভেন বা মাইক্রোওয়েভ আছে অথবা নেই, তারাও কিন্তু চাইলে কম তেলে শ্যালো ফ্রাই বা গ্রিল বা বেক এই টাইপের প্রিপারেশন যদি খান, সেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কেননা ডিপ তেলে ভাজা খাবারটি আপনার শরীরের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি আপনার হার্ট বা লিভার ও কিডনির জন্য তেমনি ঝুঁকিপূর্ণ। তাই খাবারগুলোকে চেষ্টা করবেন খুব কম তেলে রান্না করে খেতে। রোজায় শসা অনেক বেশি উপকার হয়, বিশেষ করে সবজির চাহিদাটা পূরণ করতে কিন্তু শসা টমেটোর কোনো জুড়ি নেই। সুতরাং আপনার ইফতারকে আপনি একটু মেনু ভাগ করে নেবেন যাতে সব ধরনের পুষ্টি উপাদান আপনার এই ইফতার থেকে পাওয়া যেতে পারে। দই বড়া বা দইয়ের যে কোনো প্রিপারেশন বা টক দই, এটি কিন্তু রোজায় যদি আপনি ইফতারিতে খান সেক্ষেত্রে আপনার ক্যালসিয়াম এবং প্রোটিনের চাহিদাটা পূরণ হবে। তাই পুরো রোজা যাতে আপনি সুস্থভাবে পালন করতে পারেন সেই জন্য ইফতারের মেনুটাকে যথেষ্ট চিন্তা ভাবনা করে স্বাস্থ্যসম্মত উপায়ে আপনাকে তৈরি করতে হবে। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। মন চায় শান্তি আর দেহ চায় শ্রম, তাই মনের উপর হাজারো টেনশন চাপিয়ে না দিয়ে শরীরটাকে কাজ দিন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনাদের জন্য আগামী পর্বে যা থাকছে: গরম একদিকে যেমন তেমনি ভ্যাপসা আবহাওয়া, আমাদের কাছে বেশিরভাগ রোগী ছত্রাক বা ফাঙ্গাস এইটার সংক্রমণ নিয়ে আসে। আমরা যারা অফিস আদালতে কাজ করি, সারাদিন প্যান্ট জামা কাপড় পরে থাকা পরে তাদের শরীরের ভিতর বিশেষ করে ভাঁজ যেসব অঙ্গে, সেসব জায়গায় এই ঘামের জমে থাকার কারণে ছত্রাকের সংক্রমণটা বেশি হয়। আর এছাড়াও যারা পানিতে কাজ করে বেশি বা ভিজেতে রোদ বৃষ্টিতে ভেজা পড়ে, তাদেরও এই ছত্রাকের সংক্রমণটা বেশি হয়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।